হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 403 পাতা পর্ষদের। এই 403 পাতার এই পেজের মধ্যে আমি পুরো পেজটাকে একটা ভিডিওর মধ্যে রেখেছি। তাই ভিডিওটা একটু স্পিড হবে, ঠিক আছে? তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? একটু স্পিডে করাবো, যেহেতু পুরো পেজটা আমি এটার মধ্যে রেখেছি, তাই হচ্ছে একটু স্পিড হতে পারে। চলো, বেশি দেরি করছি না। ভালো ম্যাথ আছে, আমি দেখেছিলাম পেজটা, ভালো ম্যাথ আছে, ব্যাচে হয়েছিল, দেখলাম ম্যাথগুলো বেশ ইন্টারেস্টেড ম্যাথ আছে। তো 403 পাতার ম্যাথটা শুরু করা যাক। একের দাগের এক কিরকম আছে দেখো। 2 বছরে একটি গাছের উচ্চতা 25 সেমি বৃদ্ধি পেয়ে 36 সেমি হয়েছে। বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার কত? দেখো এই জায়গাটা দেখো, 2 বছরে আমাদের বেড়েছে, তার মানে আমাদের কত ছিল? যদি বৃদ্ধির হারটা যদি আর ধরি, তাহলে আমাদের কি আসবে? 25 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার ইকাল টু আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 36। আমার যেটা বৃদ্ধি পাচ্ছিল সেটা আমরা আর ধরেছি, তাহলে বা 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান আসবে আমাদের 6/5 তার হোল স্কোয়ার, মানে 36/25 করলে স্কোয়ারকে হাঁটি দাও। 1 প্লাস আর বাই 100 সমান আমাদের যেটা আসবে 6/5, একটাকে সে পাশে পাঠাও, বা আর বাই 100 সমান আমাদের আসবে 6/5 মাইনাস 1, বা আর বাই 100 সমান আসবে আমাদের কত বাবা? 1/5, 5 20 100, তাহলে আর সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 20%। 20% অপশন এ অবন্তিকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন এ অবন্তিকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এবার যেটা করবো সেটা হচ্ছে 2 এর দাগ। কি আছে? রুট ওভার অফ এক্স প্লাস 5, রুট ওভার অফ এক্স প্লাস 5 প্লাস রুট ওভার অফ 5 মাইনাস এক্স, এক্স প্লাস 5, 5 মাইনাস এক্স সমান 4। একটা কাজ করি, আমি উভয় পক্ষকে স্কোয়ার টার্ম চালিয়ে দিই। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি, এটাকে মনে মনে তুমি এক্স প্লাস 5 কেন আছে তুমি ধরো না 5 প্লাস এক্স, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইজি হবে। তো এই জায়গাটাকে করলাম এ স্কোয়ার, যদি উভয় পক্ষকে স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার কত হবে? 5 প্লাস এক্স, বি স্কোয়ার কত হবে? 5 মাইনাস এক্স, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার 2ab প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 5 প্লাস এক্স ইন্টু রুট-ওভার অফ 5 মাইনাস এক্স ইকাল টু 4 4 কত আসবে? 16। এবার দেখো এক্সটা কেটে যাবে, তাহলে বা 5 5 10 প্লাস 2 রুট-ওভার অফ এই জায়গাটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 25 মাইনাস এক্স স্কোয়ার চলে আসবে সমান চলে আসবে 16, বা 2 ইন্টু রুট-ওভার অফ 25 মাইনাস এক্স স্কোয়ার সমান আসবে 6, বা 25 মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা একটা রুট রাখি, তাহলে এটা কত হয়ে যাবে? 3। আবার স্কোয়ার করি, আমাদের 25 মাইনাস এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার 9, বা এক্স স্কোয়ার সমান 25 মাইনাস 9 মানে 16 আসবে, যা এক্স সমান যেটা আসবে প্লাস মাইনাস 4, এক্স সমান প্লাস মাইনাস 4। অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ব্যাস, 2 এর দাগটা আমি কভার করে দিলাম। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 3 এর দাগটা। এরপর যেটা হবে সেটা হচ্ছে 3 এর দাগ। দেখো 3 এর দাগটা কি বলেছে? R1 একক এবং R2 একক, অবশ্যই R1টা বড়। ব্যাসার্ধের দুটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব p একক হলে তার এই সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? ভালো করে বুঝবে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের যে সূত্রটা ছিল সেটা কি ছিল? রুট-ওভার অফ ডি স্কোয়ার মানে ডিস্টেন্সের স্কোয়ার মাইনাস, দেখো সরল সাধারণ স্পর্শক সচরাচর একটু বড় হয়, তাহলে এই যে জায়গাটা হবে ক্যাপিটাল আর, আমি একটা ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরি, মাইনাস স্মল আর তার হোল স্কোয়ার, তাহলে এর সাপেক্ষে সূত্রটা কি হবে? রুট-ওভার অফ আমাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব কি ছিল? পি, তাহলে চলে আসবে পি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর মানে কত ছিল এখানে? প্রথম ব্যাসার্ধ R1 ছিল, মাইনাস R2 তার হোল স্কোয়ার। দেখো অপশন কোথায় আছে? R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। অপশন ডি দেবসেনা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন ডি দেবসেনা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো সরল সাধারণ স্পর্শক এবং তির্যক স্পর্শকের মধ্যে ওই দুটো জায়গায় ভালো করে মনে রাখতে হবে। এই জায়গাটা শুধু তির্যকের ক্ষেত্রে প্লাস হয়ে যায়, বাকি সরলের ক্ষেত্রে মাইনাসই থাকে। ব্যাস, তারপরের কোশ্চেন আছে 9/cosec স্কোয়ার থিটা, 9/cosec স্কোয়ার থিটা 4 cos স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটা, এইটা। তাহলে এবার দেখো কোসেককে উঠিয়ে দিচ্ছে, তাহলে কত বেরোবে? 9 sin স্কোয়ার থিটা, আর এখানে 4 cos স্কোয়ার থিটা। একটা জায়গা ভালো করে দেখো, 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা, sec যখন উপরে উঠবে cos এ উঠবে, তারপরে চলে আসবে 5 cos স্কোয়ার থিটা। তাহলে 9 sin স্কোয়ার থিটা প্লাস 5 4 9 cos স্কোয়ার থিটা, তাহলে 9টা কমন নিয়ে নিলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, মানে অ্যান্সার 9। অপশন এ অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার আমরা করবো 5-এর। দেখো 5-এর যে কোশ্চেনটা না, 5-এর কোশ্চেনটা আমি একটু বড় করে করতে চাই। 5-এর কোশ্চেনটা না দারুণ একটা কোশ্চেন, ভালো করে বুঝবে, এবং এইখান থেকে টাইপের যতগুলো কোশ্চেন আসবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো 5-এর দাগের কি বলেছে, দেখো একটি আয়তঘনকের 3টি সন্নিহিত পৃষ্ঠতলের ক্ষেত্রফল উমুক 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 হলে আয়তঘনকের আয়তন নির্ণয় করো। দেখো এই জায়গাটা একটু ছবিটা আঁকলে না ভালো করে বোঝাতে পারবো। মোটামুটি একটা ছবিটা
এটা আমাদের তো একটা আয়তঘনক বাবা, এটা তো আয়তঘনক। একটা জায়গা খেয়াল করো, সন্নিহিত তিনটা তলের ক্ষেত্রফল মানে পরস্পর বিপরীত দুটো তলের ক্ষেত্রফল তো সমান হয়, তাহলে নিশ্চয়ই ছটা তল মানে তিনটা তল এক মানে আলাদা আলাদা, আর অপোজিট ওদের সমান আলাদা তিনটা তল। সন্নিহিত তল বলতে ওই যেটা আলাদা আলাদা তিনটা তল আছে সেই তিনটা তল। আমি যদি উপরটা ধরি, এদিকটা ধরি, আর সে তলটা ধরি, বাকি এই পাশটা ধরি, যেটাই করি না করো আমাদের হবে তিনটা তলের ক্ষেত্রফল কি আছে, এ বি কিউব বিসি। আমাদের তিনটা তল কি আছে, এ বি কিউব আছে, বিসি আছে, সি এ কিউব আছে, ব্যাস এইটা আছে। এবার দেখো আমি দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা, আচ্ছা আলাদা পেন ব্যবহার করি তাহলে বুঝতে পারবে। আমি এই দৈর্ঘ্যটাকে আমরা এক্স ধরছি, এই প্রস্থটাকে আমরা ধরছি ওয়াই, এই দৈর্ঘ্যটাকে ধরলাম এক্স, প্রস্থটাকে ওয়াই, আর এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাকে ধরছি জেড। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে উপর দিকের তলটা, এই উপর দিকের তলটা মনে করো আছে এবি কিউ, এই এপাশের দিকের যে তলটা এটা আছে মনে করো বিসি, আর একদম পেছন দিকে তল দিকে একটা তল আছে না যে একদম সাটা আছে, সেই তলটার আমি ধরে নিচ্ছি সি এ কিউ। এবার দেখো ভালো করে দেখো, আমি যখন এই উপরিতলের ক্ষেত্রফল করবো তখন আমাদের দেখো উচ্চতার সাথে কোনো সঙ্গ নেই, জেড এর সাথে কোনো সঙ্গ নেই, তখন এক্স ওয়াই এর সাথে সঙ্গ, তার মানে এক্স ওয়াই সমান আমাদের যেটা আসবে উপর দিকেরটা আসবে এ বি কিউ। যখন আমি এই দিকটা নেবো মানে ওয়াই জেড এর কথা যখন নেবো, যখন ওয়াই জেড এর কথা নেবো তখন দেখো আমার এক্স এর সাথে কোনো সঙ্গ নেই, এটা কত হবে বিসি। আরেকটা তল থেকে সে পাশে আছে, সেটার সাথে ওয়াই এর কোনো সঙ্গ নেই, এক্স এবং জেড এর সম্পর্ক আছে, তাহলে এক্স জেড সমান কত, এক্স জেড সমান আসবে সি এ কিউ। এবার এই তিনটাকে গুণ করি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান এ কটা আছে, এ এখানে একটা এখানে তিনটা মানে এ চারটা, বি এখানে তিনটা এখানে একটা মানে বি চারটা, সি এখানে একটা এখানে একটা, সি তো দুটাই আছে, সি একটা দুটা, হ্যাঁ সি দুটো আছে, সি স্কোয়ার। ব্যাস। এবার এখান থেকে যখন আমি নর্মালি এক্স ওয়াই জেড বার করবো তার মানে রুট ওভার অফ কি আসবে, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি থাকবে, এ স্কোয়ার বি স্কোয়ার আর সি থাকবে। অপশন সি কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন সি। ভালো করে বুঝো, কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। উপরিতল যখন করছি তখন কিন্তু উচ্চতার সাথে কোনো সঙ্গ নেই, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়ে যাচ্ছে। যখন এদিকের তলটা করছি তখন দৈর্ঘ্যের সাথে কোনো সঙ্গ নেই, প্রস্থ ইন্টু উচ্চতা হয়ে যাচ্ছে। ভালো করে দেখো ছবিটা একটু কল্পনা করলে বুঝতে পারো যে এইদিকের তলটা যখন লিখছি কার সাথে সম্পর্ক নেই, এই বেসিসে তুমি অঙ্কটা করবে তাহলে দেখবে তুমি বুঝতে পেরে যাবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের 5-এর দাগ। এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে 6-এর দাগ। খুব সুন্দর এই অঙ্কটা, কিন্তু এখান থেকে না কর্ণটাও পড়ে মাঝে মধ্যে, সন্নিহিত তিনটা তলের ক্ষেত্রফল দিয়ে না কর্ণটাও চেয়ে নেয়। কর্ণটা তোমরা একটু নিজেরা চেষ্টা করবে, যদি না পারো আমাকে জানাবে, আমি কর্ণটা বুঝিয়ে দেবো। দেখো কি বলেছে, যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় 0 হলে তাহলে তবে তাদের মধ্যে একটি অবশ্যই, দেখো 0 যদি হয়, যে কোনো 5টা পূর্ণ সংখ্যার গড়, মনে কর যে কোনো 5টা পূর্ণ সংখ্যার গড়কে 0 হতে হবে। এবার একটা 0 থাকতেও পারে নাও থাকতে পারে, ওটার সাথে কোনো সঙ্গ নেই, মনে করো যে কোনো পূর্ণ সংখ্যা আমি চুজ করতে পারি, ঠিক আছে। সেখানের গড় যখন 0 হবে একটি সংখ্যা অবশ্যই হবে। দেখো আমি যে কোনো সংখ্যা নিতে পারি, মনে করো স্যার একটা -5 লিন +5 লিন, -4 লিন +4 লিন, কটা সংখ্যা 5টা। আচ্ছা একটা কাজ করলে তো অতি অবশ্যই একটা 0 রাখতে হবে, অতি অবশ্যই একটা 0 না রাখলেও তো হবে। মনে করো আমি এখানে 5 4 9 নিলাম, এখানে 5 3 8 নিলাম, একটা 1 নিলাম। অতি অবশ্যই থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, অতি অবশ্যই থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। তার মানে এখানে সবচেয়ে যেটা ভালো অ্যান্সার হবে অপশন ডি, অপশন ডি। দেখো এখনো তো আমাদের গড় 0 আসছে, দেখো না যোগ করে দেখো 0 আসছে না, তাহলে এই জায়গাগুলোর জন্য অপশন ডিটা সবচেয়ে ভালো অ্যান্সার হবে। চলো তাহলে 1-এর দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার যেটা করবো 2-এর দাগের ম্যাথ করবো। 1-এর দাগের গুলো কমপ্লিট হয়ে গেল, এবার যেগুলো করবো সেটা হচ্ছে 2-এর দাগের করবো। কি বলছে, একটি মেশিনের বর্তমান মূল্য পি টাকা, প্রতি বছর মেশিনটির দাম 2% করে হ্রাস পাচ্ছে। তাহলে বর্তমান মূল্য পি টাকা, প্রতি বছর 2% করে হ্রাস পাচ্ছে, 1 - 2r/100। কত বছর পরে, n বছর পরের গল্প বলেছে, তো n তাহলে কত হবে, p × 1 - r/50 টু দি পাওয়ার n, এটা আসবে p × 1 - r/50 টু দি পাওয়ার n। এটা 2-এর দাগের একটা, 2-এর দাগের 2-এরটা এ। আচ্ছা a:2 আছে, তার মানে a সমান তুমি ধরে নাও 2k, বি সমান ধরে নাও 5k, আর সি সমান ধরে নাও তোমরা 8k। কি বলেছে, এ এর 50%, আচ্ছা এ এর 50%, তাহলে এ এর 50, আচ্ছা এ এর 50%, বিটাকে আমি ছেড়ে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি সি এর x%। এ কত, 2k গণিত আমার যেটা আসবে 50/100 সমান সি এর মান কত 8k গণিত আমি ধরে নিচ্ছি x% মানে x/100। ব্যাস 50 2 100 100 কেটে গেল, ঠিক আছে। তাহলে 8kx, তাহলে 8kx সমান যেটা আসবে আমাদের 100k, তাহলে x সমান আমাদের কত 100k
বাই 8k, 4 2 8, 4 25 100, মানে 25/2 আমাদের পার্সেন্ট, মানেই কিন্তু যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে 12.1/2%, 12.1/2%। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। ব্যাস, এটা আমি 2 এর দাগের অঙ্ক কমপ্লিট করলাম। এরপর চলে যাব আমরা 3 এর দাগের ম্যাথ। বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ। আচ্ছা, বৃত্তস্থ যদি বর্গক্ষেত্র হয় তাদের কর্ণ যেটা হয় অতি অবশ্যই ব্যাস হবে। ব্যাস, এটা আমি ছেড়ে দিলাম। সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু কত? সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু 1, এবং সর্বনিম্ন ভ্যালু যদি বলে সেটা হচ্ছে আমাদের -1। সর্বনিম্ন ভ্যালু বললে -1। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর উচ্চতা, কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান হলে ব্যাসার্ধের অনুপাত কত? দুজনের উচ্চতা সমান, তার এই উচ্চতা সমান। আচ্ছা ঠিক আছে, আয়তন ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা, কার কার বলেছে? চোঙের মধ্যে পাই r1² h, ব্যাসার্ধ গুলো আলাদা, h2 1/3 পাই r2² h, ব্যাসার্ধ গুলো আলাদা। দেখো, পায়ে পায়ে কাটা, h এ কাটা, তাহলে r1² বাই r2² সমান কত? 1/3। r1 বাই r2 সমান 1/√3। তাহলে অ্যান্সার কত হবে? 1:√3 আসবে। অ্যান্সার কত আসবে? 1:√3। ব্যাস, 5 এর দাগের অঙ্ক কমপ্লিট করলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে 6 এর দাগ। 6 এর দাগের ম্যাথ কি বলেছে দেখো। 6 এর দাগের ম্যাথ, এদের মধ্যে গড় 9 হলে x প্লাস y এর মান কত? তাহলে কত? 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 4 বাই 3টা 3 6টা সমান আমাদের আছে 9। আচ্ছা ঠিক আছে, কত হচ্ছে? 6 4 10, আর 8 7 15, 15 আর 10 হচ্ছে আমাদের 25, 25 প্লাস x প্লাস y সমান আমাদের যেটা আছে 54। তার মানে x প্লাস y সমান আসবে 54 মাইনাস 25 সমান আসবে কত? 29। 54 মাইনাস 25 সমান চলে আসবে 29। ব্যাস, আমি হচ্ছে 2 এর দাগের অঙ্কগুলো কমপ্লিট করালাম। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে আমাদের 3 এর দাগের যে ম্যাথ গুলো আছে, সত্য মিথ্যার যে ম্যাথ গুলো আছে সেই জায়গাগুলো দেখাবো। 2 এর দাগের অঙ্ক কভার করে দিলাম। এরপরে যেগুলো হবে সেটা হচ্ছে 3 এর দাগের ম্যাথ। কি বলেছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, এই কারণে আসলের ক্রমাগত কমতে থাকে না। একদম মিথ্যা কথা। আমাদের কি হয়? এটা বৃদ্ধি পেতে থাকে। এটা কি হয়? বৃদ্ধি পেতে থাকে। আসলটা কি হবে? বৃদ্ধি পেতে থাকে। দুইটা 3 মাইনাস √11। আচ্ছা ঠিক আছে, 3 মাইনাস √11 এর সংখ্যাটির -3 মাইনাস √11। আচ্ছা ঠিক আছে, এর দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে অনুবন্ধীকরণ। এর কি? অনুবন্ধী কত হবে? 3 প্লাস √11। আর কর্ণী নিরসক উৎপাদক কি হবে? উৎপাদক দুটাই হতে পারে। উৎপাদক হতে পারে -3 মাইনাস √11 হতে পারে। আবার যে দেখো, আমি কি করলাম, আমি এই সাইডটাকে ঠিক রেখে এটাকে চেঞ্জ করলাম, বা এইটাকে ঠিক রেখে আমি এইটাকে চেঞ্জ করি, এই দুটাই হতে পারে। তো আমাদের কোনটা বলছে? -√3 -11 বলেছে, তার মানে আমাদের এই 2 এর দাগের যেটা হবে সেটা হচ্ছে সত্য। 3 এর দাগ, অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস। অবশ্যই অর্ধবৃত্ত যদিও করি আমাদের ব্যাস কটা থাকে? একটাই থাকে না, একটাই ব্যাস থাকে। তাহলে আমাদের 3 কথা হবে সত্য। 4 কি বলেছে? sec² θ মাইনাস প্লাস tan² θ দিয়ে আছে। আমার কার মান চেয়েছে? sec⁴ θ মাইনাস tan⁴ θ, এটার মান চেয়েছে। আচ্ছা, এটাকে যদি a² - b² এর সূত্র বলি তাহলে একটা হবে কত? sec² θ প্লাস tan² θ, আর একটা যেটা হবে sec² θ মাইনাস tan² θ। আচ্ছা, sec² θ প্লাস tan² θ এর মান আমি কি করছে? দেয়া আছে হাফ, আর sec² θ মাইনাস tan² θ এর মান আমরা জানি 1। তার মানে অ্যান্সার আসার কথা হচ্ছে 1/2, আর এইখানে দেওয়া আছে কত? 1/4। তার মানে এই যে জায়গাটা চলে আসবে সেটা হচ্ছে 4 এর দাগটা চলে আসবে আমাদের মিথ্যা চলে আসবে। ব্যাস, 5 এর দাগটা চলে যায় পাশে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক উচ্চতা দ্বিগুণ করলে, আচ্ছা ব্যাসার্ধ অর্ধেক করে উচ্চতা দ্বিগুণ করে দেখা যায় কত হচ্ছে। আমাদের নরমাল চোঙের আয়তনের সূত্র কি? πr²। এটা তো আমাদের নরমাল। এখান থেকে আমাদের যেটা বলেছে ব্যাসার্ধ অর্ধেক করতে বলেছে, ঠিক আছে, পাই r/2 তার হোল স্কয়ার ইন্টু উচ্চতাকে কি করতে বলেছে? উচ্চতা দ্বিগুণ করতে হবে, তার মানে আলটিমেট 2h। তার মানে পাই ইন্টু r²/4 ইন্টু 2h, 2 দুগুণে 4, মানে πr²h/2। একটা জায়গা লক্ষ্য করো, উপরে ছিল πr²h আর নিচে কত গেছে? πr²/2। তার মানে ঠিকই বলেছে, 50%ই কমেছে। দেখো, অর্ধেকটা কমে গেছে না, πr²h আর এখন হয়ে গেছে πr²h/2। তার মানে কত পার্সেন্ট? অর্ধেকটা কমে গেছে। তার মানে আলটিমেট যেটা হচ্ছে সেটা 50%ই কমেছে।
মধ্যমান নির্ণয়ের সময়, তার মানে এটা আমাদের কি হয়ে গেল, এটা হচ্ছে সত্য হয়ে গেল। 6 এখানটাই করে দিচ্ছি। 6 কি বলছে, মধ্যমান নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য সমান নাও হতে পারে, একদম সত্য কথা। এবার অনেকের মনে প্রশ্ন, স্যার তাহলে এইচটাকে আমরা কোনটা নেবো, আমাদের সূত্রটা সত্য ছিল এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, স্যার এইচ কোনটাকে নেবো, এইচ বাবা যেটা মধ্যমা শ্রেণী তার যে গ্যাপটা সেটাই নেবো, বাকি যে যা পারে গ্যাপ থাকে আমাদের জানার দরকার নেই, এইচ এর মধ্যে যে আমাদের মধ্যমা শ্রেণীর যে গ্যাপটা, এইচ এর মান কিন্তু সেটা নেবো। অনেকের মনে প্রশ্ন, স্যার এইচ কোনটাকে নেবো, যদি আলাদা আলাদা এইচ এর মান চলে আসে, এইচ কোনটা নেবো, তাহলে এইচ আমরা যেটা নেবো সেটা হচ্ছে মধ্যমা শ্রেণী যেটা থাকবে তার যে গ্যাপটা সেটাই হবে আমাদের এইচ এর ভ্যালু। ব্যাস ক্লিয়ার হয়ে গেল 3 দাগ। এরপর আমরা চলে যাব 4 দাগের ম্যাথ। ঠিক আছে, 3 দাগের কভার হয়ে গেল। এরপরে যেটা যাব আমরা সেটা হচ্ছে 4 দাগের ম্যাথ। দেখো এরপরে আমরা 4 দাগের গুলো কি করব, 4 দাগের 1 কি বলেছে, R% হারে চক্রবৃদ্ধি সুদে কোন মূলধন 8 বছরে দ্বিগুণ হচ্ছে। ঠিক আছে, মনে করে আসল পি টাকা, মনে করে আসল পি টাকা। আচ্ছা, আরেকটা দিয়ে দিচ্ছি, সুদের হার দেওয়া আছে R%। আচ্ছা 8 বছরের সমলে চক্রবৃদ্ধি কত, P into 1 plus R by 100 to the power 8 এটা হবে। তাহলে অতএব P into 1 plus R by 100 to the power 8 সমান আমাদের যেটা দ্বিগুণ হয়ে গেছে 2P। ব্যাস, এটাকে 1 নম্বর দিয়ে দাও। কি বলছে, 4 গুণ হবে কত বছর, তা ধরে নাও, মনে করি x বছরে 4 গুণ হবে, অতএব x বছরের সমূল চক্রবৃদ্ধি, x বছরের সমূল চক্রবৃদ্ধি P into 1 plus R by 100 to the power x এইটা। তাহলে অতএব P into 1 plus R by 100 to the power x সমান আমাদের কত গুণ হবে, 4 গুণ হবে, 4P, P কাটা। আচ্ছা এটা ঠিক আছে, 1 plus R by 100 to the power x আর 4 মানে কত, 2 স্কয়ার, এই 2 এর জায়গায় মান কি পুট করব, এখানে 2 এর জায়গায় যেটা ছিল 1 plus R by 100 to the power 8, এটা 2 এর জায়গায় বাইরে আরেকটা বার 2 ছিল। তাহলে কি চলে এলো, 1 plus R by 100 to the power x সমান 1 plus R by 100 আর 8 দুগুণে চলে আসবে কত, 16। এটা এটা ক্যান্সেল, তার মানে x সমান আমাদের যেটা চলে আসবে 16। 16 বছরে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আমাদের 16 বছরে কি হবে, 16 বছরে হচ্ছে আমাদের 4 গুণ হবে। ব্যাস ক্লিয়ার করে দিলাম, একটা অঙ্ক মুছে দিলাম। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে 2 দাগ। কি বলেছে, অশোক 5,000 টাকা 3 মাসের জন্য, সুনীল 3,000 টাকা 5 মাসের জন্য। আচ্ছা 1 মাস হিসাবে অশোকের কত হবে, 1 মাস হিসাবে অশোকের মূলধন কত, 1 মাস হিসাবে অশোকের মূলধন কত, 5,000 গুণিত 3, তাহলে 3 5 15,000 টাকা। আচ্ছা 1 মাস হিসাবে আরেকজন কে ছিল, সুনীল, সুনীলের মূলধন আমাদের কত জানো, 3,000 গুণিত 5, 5 3 একই রকমই। তাহলে তাদের কিসের অনুপাত বলেছে, লভ্যাংশের অনুপাত। তাহলে লভ্যাংশের অনুপাত একই, লভ্যাংশের অনুপাত যেটা হবে 15,000:15,000, মানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1:1 আসবে। দেখো তোমাদের না সব বড় কোশ্চেন গুলো মোটামুটি তুমি আমার এই চ্যানেলে তোমরা পাবে। বড় শর্ট কোশ্চেন তুমি পাও না পাও, শর্ট কোশ্চেন দেখছি সবাই দিচ্ছে, শর্ট কোশ্চেন পাও না পাই, লং কোশ্চেন গুলো তোমরা কিন্তু পাবেই পাবে, কনফার্ম পাবে। ঠিক আছে, লং কোশ্চেন গুলো তোমরা কিন্তু পাবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তোমাদের লং কোশ্চেন যখনই দরকার হবে মনে রাখবে, চিন্টু স্যার অলওয়েজ অলওয়েজ আছে তোমাদের সাথে। লং কোশ্চেন গুলো একদম পুরো ফাটিয়ে পাবে। 2 দাগ কমপ্লিট করলাম, এরপর যেটা করছি 3 দাগ। লং কোশ্চেন তোমরা পাবেই পাবে, শর্ট কোশ্চেন তো সবাই শুধু শর্ট কোশ্চেন তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, লং কোশ্চেন গুলো পাবে। 3 দাগে দেখো, এ স্কোয়ার প্লাস আমার সবচেয়ে ভালো তো ব্যাচে যদি এগুলো লাইভ গুলো করে দিতাম, করা হচ্ছে না। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাকে দেখাতে বলছে। তার মানে একটা কাজ করি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিচ্ছি। এবার এটাকে একটু নামিয়ে দিচ্ছি। আমার দেখো আমার যেটা টার্গেট সেটা দেখাতে হবে এ প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে বাই 1, বা এটাকে একটু যোগ ভাগ করি, তাহলে 2 এ স্কোয়ার বাই 2 বি স্কোয়ার সমান কে প্লাস 1 বাই আমাদের যেটা হবে কে মাইনাস 1, 2 এ 2 ক্যান্সেল,
রুট গুলোকে তুলে দিই, তার মানে a বাই বি সমান আসবে রুট ওভার অফ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটাকে আরেকটা আমি ধরে নিচ্ছি পি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, পি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। আরেকবার যোগ ভাগ করে দিই, এখানটাকে আমি যোগ ভাগ করলাম, এখানটাকে আমি যোগ ভাগ করলাম, লিখে নেবে। আচ্ছা, এটাকে পি ধরলাম, এখানেও তোমরা একটু লিখে নেবে। তাহলে বা এটাকে আরেকবার যোগ ভাগ করি, তার মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি যেটা করবো সেটা চলে আসবে পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান। এটাই তো কনস্ট্যান্ট, তাহলে সেটাই বলেছে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান আমাদের ধ্রুবকের কথা বলেছে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের 3-এর দাগ, বুঝে দিলাম। এবার দেখো যেটা হবে সেটা হচ্ছে 4-এর দাগ। 4-এর দাগ কি বলছে, সমীকরণের সমষ্টি এবং গুণফলের মান কি বলছে সমান হলে। আচ্ছা ঠিক আছে, আগে সমীকরণটা লিখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু 2x মাইনাস ওয়ান। আচ্ছা একটু সাজিয়ে নি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইকাল টু 0। বাহ, এক্স স্কোয়ার মাইনাস এই জায়গাটা যদি করে কমনলি 1 প্লাস 2k বাইরে এক্স প্লাস কে ইকাল টু 0। আচ্ছা এবার দেখো, আমরা যদি এখান থেকে আমাদের গুণফলটা এবং সমষ্টিটা বার করি, তাহলে সমষ্টি কত হবে, বীজ দুটির সমষ্টি, বীজ দুটির সমষ্টি মাইনাস বি বাই এ মানে 1 প্লাস 2k, আর বীজ দুটির গুণফল কত, গুণফল হচ্ছে সি বাই এ মানে কে। তাহলে অতএব 1 প্লাস 2k সমান কে, তাহলে 2k মাইনাস কে ইকাল টু মাইনাস 1, কে ইকাল টু যেটা আমাদের আসছে, কে ইকাল টু আমাদের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে -1। দেখো আমাদের যদি বীজদ্বয় সমান হয় এবং গুণফল এবং সমষ্টি যদি সমান হয়, তার মানে আমাদের ভ্যালু কত চলে এলো, -1। 4-এর দাগের অঙ্ক কমপ্লিট। এবার যেটা করব 5-এর দাগ। 5-এর দাগেরটা কি বলেছে, একটা ছবি দিয়েছে, প্রদত্ত চিত্রে একটা ছবি দিয়েছে, ঠিক আছে, এটা ছবি দিয়েছে, দিয়ে ছবিটাকে এরকম একটু স্টাইল দিয়েছে। কি দেওয়া আছে, এখানে এ দিয়ে আছে, এখানে ও দিয়ে আছে, এখানে সি দিয়ে আছে, এখানে বি দিয়ে আছে, এই অ্যাঙ্গেলটাকে ওয়াই দিয়েছে, এই অ্যাঙ্গেলটাকে 120 দিয়েছে। আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে দিয়েছে 30, ব্যাস। আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে দিয়েছে এক্স। আচ্ছা একটা জায়গা বুঝো, আর একটা জায়গা বুঝো, আমাদের এই এসি বৃত্তচাপের উপর অবস্থিত, যে এবিসি বৃত্তচাপের উপর, এই বৃত্তচাপের উপর অবস্থিত, কেন্দ্রস্থ কোণ কিন্তু এইটা, আর বৃত্তস্থ কোণটি এইটা। তাহলে বৃত্তস্থ কোণ কোনটা, কোন বৃত্তচাপের উপর অবস্থিত, যে এবিসি, এবিসি বৃত্তচাপের উপর অবস্থিত। উপর অবস্থিত বৃত্তস্থ কোণকে, বৃত্তস্থ কোণ কোণ এবিসি সমান 120 ডিগ্রি, আর কেন্দ্রস্থ কোণকে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ এওসি। আচ্ছা তাহলে অতএব প্রবৃদ্ধ কোণ এওসি কত হবে, দেখো এই অ্যাঙ্গেলটা যা হবে তার ডবল এটা হবে, তাহলে 2 × 120 সমান 240। দেখো এই অ্যাঙ্গেলটা আমি কত, এই অ্যাঙ্গেলটা পেলাম 240। তাহলে এই এওসি কত, অতএব কোণ এওসি সমান কত, 360 মাইনাস 240 মানে ঘুরে ফিরে আবার 120 ডিগ্রি। তার মানে এই উপরের অ্যাঙ্গেলটা হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে এবার এই যে এ ও সি বি, এটা তো আমাদের একটা চতুর্ভুজ, তার মানে কোণ বা ওয়াই সমান, আচ্ছা এটার মান কত বেরোলো, এটা মানে কিন্তু আমাদের এক্স, আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই সমান আমাদের কত, পুরোটা তো 360 হবে, তার মধ্যে আমাদের কি হবে, 360 থেকে বিয়োগ হয়ে কি হবে, 120 যাবে, 120 যাবে, আর একটা 30 যাবে। তাহলে কত হবে, 360 মাইনাস 360 মাইনাস আমাদের কত হবে, 70, 270 আসবে, ঠিক আছে, 4 3 7 1 2 270 আসবে। তার মানে আলটিমেট কত হবে, 9 7 16, 90 ডিগ্রি আসবে, ঠিক আছে, 90 ডিগ্রি আসবে। তাহলে আমাদের অঙ্ক শেষ হবে। তার মানে আমাদের এইটা, এই যে 90 ডিগ্রিটা, এটাই হচ্ছে আমাদের ওয়াই মান লেখা আছে। তাহলে আমাদের অ্যান্সার যেটা চলে আসবে সেটা 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এইটা হয়ে যাবে আমাদের অঙ্ক। ভালো করে মনে রাখবে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, যে স্ট্র্যাটেজি ওটা আমি ফলো করলাম, ব্যাস। এরপর আমি মুছে দিলাম এটা, ওই দিকটা তুলছো তো তুলো, আমি এই দিকটা আপাতত মুছে দিই, তারপরে এদিকের কাজটা করি। 6-এর দাগের কোশ্চেন, 6-এর দাগের কোশ্চেনে কি বলেছে, ত্রিভুজ এবিসি এর কিছু গল্প বলেছে, একটা ত্রিভুজ এবিসি এর গল্প বলেছে। ত্রিভুজ এবিসি লিখে দিলাম, ত্রিভুজ এবিসি, বিসি এবং ডি সমান্তরাল, তার মানে এখানে একটা ডি লাগিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এডির মান বলেছে এক্স, এডির মান বলেছে এক্স, বিডির মান এক্স প্লাস 3, এটার মান হচ্ছে এক্স প্লাস 3, এইর মান এক্স মাইনাস 2, এইর মান এক্স মাইনাস 2, ইসির মান হচ্ছে এক্স মাইনাস 4। এটা তোমরা নিজেরা করে নেবে, থ্যালাস ফেলে দিবে। থ্যালাসের সূত্র অনুযায়ী এডি মানে, তো আমি বলে দিচ্ছি, থ্যালাসের সূত্র অনুযায়ী এডি বাই ডিবি সমান এই বাই ইসি। তোমরা ক্রস করে নেবে, এটা বাই এটা সমান এটা বাই এটা করে, তোমরা যেটা বেরাবে এক্স এর ভ্যালুটা একটু বার করে নেবে।
ব্যাস এটা হয়ে গেল আমাদের কত দাগ হয়ে যাবে 6 দাগের অঙ্ক হয়ে যাবে। এবার যেটা করব সেটা হচ্ছে 7 দাগ, এটা করে নেবে। এবার যেটা করব আমি 7 দাগ, 7 দাগ কি বলেছে 7 দাগ, 7 দাগ যেটা বলেছে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস। আচ্ছা এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে একটা ছবি আঁকি ও কেন্দ্রীয় বৃত্ত যেটা হচ্ছে এবি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্ত যেটা হচ্ছে এবি ব্যাস। বলছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে একটা চতুর্ভুজের কথা আমি কল্পনা করলি আমি এরকম ভাবে বাঁকা বুকে একটা ছবি এঁকে দিই। এটা মোটামুটি একটু বাঁকা হয়ে গেছে, কিন্তু সোজা তোমরা একটু স্কেল দিয়ে করবে, ব্যাস এটা মোটামুটি একটা হয়েছে। তাহলে এবিসিডি, এডিসি 110, এ আছে সিডি, এডিসি 110, তার মানে এই যে জায়গাটা হচ্ছে 110, বিওসি এর মান নির্ণয় করো, বিও, আচ্ছা এইটা বিওসি, হ্যাঁ এটা তো কিছুই নাই রে বাবা, অনেক রকম ভাবে করে, এটা তো ব্যাস বাবা, এটা তো ব্যাস, তো ব্যাসের সাথে যে ব্যাপারটা সং হচ্ছে এই অ্যাঙ্গেলটা যা, শোনো শোনো গল্পটা ভালো করে বুঝে নাও, এই অ্যাঙ্গেলটা যা হবে সেই সাপেক্ষে আমাদের পুরো এই পাশের অ্যাঙ্গেলটা ভালো করে বুঝো, এই অ্যাঙ্গেলটা যা হবে তার সাপেক্ষে পুরো এই পাশের অ্যাঙ্গেলটা তাই। এবার যদি করি এদিকটা তো এমনিতেই 180 বিয়োগ করে দেবো, আর এদিকটা বার করলে আর এদিকটাও তো আমাদের বেরিয়ে যাবে, সেই জায়গা থেকে আমরা কাজটা করবো। তাহলে কি লিখবে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, আচ্ছা ছবিটা ঠিকঠাক আঁকালাম তো, ব্যাসের এখানে তো কোনো কাজেই লাগছে না, কি আছে এবিসিডি, এবি ব্যাস, এবি বৃত্ত, এডিসি হচ্ছে 110, বিওসি কত, ঠিক আছে ছেড়ে দাও, বিওসি কত এটা খেয়েছে, অন্যরকম ভাবেও করা যাবে। ও কেন্দ্রে একটা কাজ করি না, এটা যদি 110 হয়, বৃত্তস্থ বিপরীত কোণগুলো সম্পূরক, তার মানে এই অ্যাঙ্গেলটা কত চলে 70, বৃত্ত বিপরীত কোণগুলো সম্পূরক 110 হলে এটা 70 হবে। আবার এই বাহুটার সমান, এই বাহুটা সমান, তার মানে এটা যদি 70 হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে 70, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 180 মাইনাস 70, 70 140, তার মানে আমাদের চলে আসবে 40 ডিগ্রি। ব্যাস এটা সবচেয়ে ভালো হবে, এটা সবচেয়ে ভালো হবে, এটা 110 মানে এটা 70, এটা 70 মানে এটা 70, এই বাহুটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে হচ্ছে 140, 180 মাইনাস 140 যেটা হচ্ছে সেটা হচ্ছে 40 ডিগ্রি। অ্যান্সারও 40 থাকার কথা, তোমরা একটু দেখে নেবে, অ্যান্সার আছে 40 ডিগ্রি 7 দাগ, এটা করবে, ঠিক আছে এটা একটু লেখে করে নেবে তোমরা, আমি 7 দাগটা করে দিলাম। এবার যেটা করাবো সেটা হচ্ছে আমি 8 দাগ করবো, এবার যেটা করাবো সেটা হচ্ছে 8 দাগ। আচ্ছা 8 দাগ কি বলেছে, এ সর্বনিম্ন মান নির্ণয় করো। আচ্ছা 4 কোসেক স্কয়ার থিটা প্লাস 9 সাইন স্কয়ার, আচ্ছা 4 কোসেক স্কয়ার আলফা প্লাস 9 সাইন স্কয়ার আলফা, তো স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বলে দাও না, 2 কোসেক আলফা তার হোল স্কয়ার প্লাস 3 সাইন আলফা তার হোল স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার, a মাইনাস বি তার হোল স্কয়ার, 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা, a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু 2 কোসেক আলফা ইন্টু 3 সাইন আলফা, তাহলে এই জায়গাটা কত আসবে 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা তার হোল স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4 3 12 ইন্টু কোসেক আলফাটাকে 1 বাই সাইন আলফা ইন্টু সাইন আলফা। তাহলে আমাদের সর্বনিম্ন ভ্যালু কত, সর্বনিম্ন ভ্যালু যেটা চলে আসবে সেটা হচ্ছে 12, এর সর্বনিম্ন ভ্যালু কত 0, তার মানে এটা সর্বনিম্ন ভ্যালু হচ্ছে আমাদের 12। ব্যাস 8 দাগের অঙ্ক কমপ্লিট করলাম। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 9 দাগের ম্যাথ। এবার যেটা করাবো 9 দাগ আইএক্স, আইএক্স কি আছে সাইন স্কয়ার 10, এরকম করে সাইন স্কয়ার 80 পর্যন্ত আছে, তাহলে সাইন স্কয়ার 10 প্লাস সাইন স্কয়ার 20, এরকম ভাবে চলতে চলতে আমাদের যেটা আছে সাইন স্কয়ার 80 আছে, সাইন স্কয়ার 10 20 30 40। এবার দেখো এই জায়গাটার থেকে আমাদের মোট কটা আছে, আচ্ছা একটু লিখে দেবো কি, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। তার মানে এখানে চলে আসবে সাইন স্কয়ার 20 পর 30, সাইন স্কয়ার 40, সাইন স্কয়ার 50, সাইন স্কয়ার 60, সাইন স্কয়ার 70, আর একটা আছে সাইন স্কয়ার 80। একটা জায়গা বুঝো, এই সাইন স্কয়ার 10 আর এই সাইন স্কয়ার 80, সাইন স্কয়ার 80 মানে কত cos স্কয়ার 10, সাইন স্কয়ার 80 মানে কত cos স্কয়ার 10, তাহলে এই জায়গাটা একটা এক, এটাই আর এটা একটা এক হবে 2, এটাই আর এটা একটা এক হবে 3, আর এটা একটা এক হবে, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে আমাদের 4। একটু আলাদা আলাদা করে নেবে, এই যে সাইন স্কয়ার 80 এটাকে করে দিবে সাইন অফ 90 মাইনাস 10, তাহলে সাইন অফ 90 মাইনাস থিটা আমাদের cos থিটা, তাহলে অ্যান্সার চলে আসবে আমাদের কত, অ্যান্সার চলে আসবে আমাদের 4। ব্যাস আমি 9 দাগটা করালাম না, এরপর আমরা করব 10 দাগটা।
এটা আয়তঘনকের দৈর্ঘ্য বস্তু উচ্চতার সমষ্টি দিয়ে আছে আর কর্ণের দৈর্ঘ্য, তা ধরে নাও যে মনে করি দৈর্ঘ্য, মনে করি আয়ত ঘনকটির দৈর্ঘ্য, মনে করি আয়ত ঘনকটির দৈর্ঘ্য x সেমি, প্রস্থ y সেমি আর উচ্চতা হচ্ছে z সেমি। আচ্ছা, সমষ্টিগত 19, তাহলে অতএব x প্লাস ওয়াই প্লাস জেড সমান আমাদের আছে 19। ব্যাস, কর্ণের দৈর্ঘ্য আছে 11, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান আছে 11, কর্ণের দৈর্ঘ্য 11, তাহলে এটাকে স্কোয়ার করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 11 11 21। আচ্ছা, এর উভয় পক্ষকে আমরা স্কোয়ার করব, এর উভয় পক্ষকে স্কোয়ার করি, তাহলে বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 19 19 কত 9 9 81 টাকা, হাতে থেকে 1, 9 2 18, 19 20 21 22 23 24 25 26 6, হাতে থেকে 2, 1 1 1 2 3 361। তাহলে এটার ভ্যালু দিয়ে আছে 121, এটার ভ্যালু দিয়ে আছে 121, 2 ইনটু আমাদের দিয়ে আছে xy প্লাস yz প্লাস zx সমান আমাদের দিয়ে আছে 361, তার মানে যেটা বেরাবে 2 ইনটু xy প্লাস yz প্লাস zx সমান 361 মাইনাস 121, 0 2 4 6 2। আমাদের যেটা বেরাবে সমগ্র তলের ক্ষেত্রফল 240, আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে। 9 দাগটা তোমরা পারবে, প্রচুর বার করেছো। এস কিউব বাই ভি স্কয়ার সমান তোমাদের যে জায়গাটা আছে সেটা হচ্ছে 36 পাই আছে, তোমরা একটু দেখে নেবে। এবং 12 দাগের যে কোশ্চেনটা সেটা আমি আর করাচ্ছি না, এক্স বার সমান তোমরা এটা অনেকবার করেছো, বা এই টাইপটা তো অনেকবার করেছোই, যে এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই, এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই। এরপর আমি যেটা করাবো সেটা হচ্ছে পুরো চলে যাব আমি 5 দাগের 1, 5 দাগের 1 কি আছে দেখা যাক। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে, তাহলে ধরে নি, মনে করি সময় হচ্ছে কত, ধরে নেব সময় n বছর, মনে করি সময় n বছর, তাহলে কত 50,000 টাকার 10% হারে n বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত হবে 50,000 ইন্টু 1 প্লাস 10/100 তার হোল টু দি পাওয়ার n, এটা আসবে। তাহলে একটা কাজ করি, একটা শূন্য কেটে দিই, তাহলে 50,000 ইন্টু 10 একে 10 একে 11/10 তার হোল টু দি পাওয়ার 11/10 হোল টু দি পাওয়ার, এইটা টাকা বেরোবে। শর্তে এই যেটা দেওয়া আছে 50,000 ইন্টু 11/10 টু দি পাওয়ার n সমান আমাদের যেটা দেওয়া আছে 60500 বা 11/10 টু দি পাওয়ার n সমান 60500 বাই 5 0 একটা দুটো তিনটা একটা দুটো 5 দিয়ে কেটে দাও, 5 1 6 500, 5 1 5 6 5 2 121 বা 11/10 টু দি পাওয়ার n সমান 11/10 টু দি পাওয়ার স্কয়ার। তাহলে বা n সমান আমাদের যে ভ্যালুটা এলো সেটা কত, n সমান আমাদের যে ভ্যালুটা 2। তার মানে এখানে যে সময়টার কথা বলা আছে সেটা হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 2 বছর। ব্যাস, কমপ্লিট হয়ে গেল 1 দাগ। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে আমি 2 দাগটা করাবো। ভালো কোশ্চেন, এবং এইরকম কোশ্চেনই সোজা কোশ্চেনটা দেয়নি সচরাচর, জানো একটু বড় বড় কোশ্চেনই দেয়। দেখো এবার যেটা হবে সেটা হচ্ছে 2 দাগ। এবিসি যৌথ ব্যবসায়ী এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, ঠিক আছে, এত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করলো। এ বি এর থেকে এত টাকা বেশি দিল, বি সি অপেক্ষা এত টাকা বেশি দিল, লাভের পরিমাণ এত টাকা হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। দেখো এই যে জায়গাটা এবিসি এর যে ব্যাপারটা, সেই জায়গাটা শেষ দিক থেকে ভাবো, বি সি এর থেকে এত টাকা বেশি দিল, তাহলে সি এক্স টাকা দিয়েছে, মনে করি সি এর মূলধন x টাকা, বি এর মূলধন কত কি বলেছে, বি সি এর থেকে 20,000 টাকা বেশি, তার মানে এক্স প্লাস 20,000। আর এর মূলধন কত, এর মূলধন হচ্ছে এ বি এর থেকে 20,000 টাকা বেশি, তার মানে এক্স প্লাস তো এর তো 20,000 ছিল, আবার এই 20,000 টাকা বেশি। তাহলে অতএব এক্স প্লাস 20,000 যুক্ত এক্স প্লাস 40,000 সমান আমাদের যে টাকাটা ছিল
1,80,000 টাকা। 1 8 একটা দুটো তিনটা চারটা, ব্যাস 1 2 3 মানে 3x প্লাস 40 আর 20 যেটা হবে 60,000 সমান 1,80,000 টাকা। তাহলে বা 3x সমান আমাদের যেটা আসবে 60,000 বিয়োগ করে দাও না, 1 2 একটা দুটো তিনটা চারটা, একটা দুটো তিনটা চারটা 0 টাকা, বা x সমান 3 4 12, x এর মান তাহলে আমাদের কত হবে 40,000 টাকা। x এর ভ্যালু কত হবে 40,000 টাকা। তাহলে অতএব a এর মূলধন, অতএব a এর মূলধন 40,000, এখানে 40,000 তার মানে 80,000 টাকা। b এর মূলধন 40,000 আর 20,000 60,000 টাকা। আচ্ছা c এর মূলধন আবার হচ্ছে আমাদের 40,000 টাকা। এবার দেখো, এবার abc এর মূলধন পেয়ে গেছি। এবার তোমরা যেটা বার করবে a:b:c বার করবে। a:b:c 8 6 4 মানে 8:6:4, 2 4 8, 2 3 6, 2 2 4 এইটা বেরাবে। এবার এখান থেকে তোমরা মোট অনুপাত বার করবে। আর কি করবে, এখানে যে টাকাটা দিয়েছে 10800 10800, এই টাকাটার থেকে এই অনুপাতে কে কত করে টাকা পাচ্ছে সেই জায়গাটা তোমরা কিন্তু বার করে নেবে। ঠিক আছে, এটা করে নেবে। তাহলে আমি কি করলাম, আমি এবিসি এর মূলধনটা বার করে দিলাম, এখান থেকে মূলধনের অনুপাতটা বার করে দিলাম। এবার যে টাকাটা দেওয়া আছে এই টাকাটাকে তোমরা ওই অনুপাতে প্রত্যেক জনের মধ্যে ভাগ করে দেবে, তাহলে কে কত টাকা করে লভ্যাংশ পাবে সেটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আমি মুছে দিলাম দুইয়ের দাগটা শুধু এইটা করে দিলাম, বাকিটা তোমরা নিজেরা করে নেবে। হ্যাঁ, বাকিটা তোমরা নিজেরা করে নেবে। সোজা মেথড আছে, অসুবিধা কিছু নেই। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে তারপরে 7 দাগের একটা x সমান √3 প্লাস √2, x সমান √3 প্লাস √2, আর এর যে ভ্যালুটা আছে আমাকে চেয়েছে x³ মাইনাস 1/x²। আচ্ছা, এখান থেকে 1/x সমান তোমরা বুঝতে পারবে স্যার, এটাকে আপনি একটা কাজ করুন, √3 মাইনাস √2 করে দিন। √3 স্যার মাইনাস √2 করে দিন, কারণ x এর ভ্যালু √3 প্লাস √2, 1/x এর ভ্যালু তার এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে √3 মাইনাস √2, কারণ স্কোয়ারের বিয়োগফল স্যার 1 আছে। আচ্ছা ঠিক আছে, আমরা করি x মাইনাস 1/x, যদি করি x মাইনাস 1/x সমান কত হবে √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2, আমাদের যেটা আসবে 2√2। ব্যাস, এবার একটা জায়গা তুমি বুঝো, a³ মাইনাস b³ এর সূত্র কি, a মাইনাস b তার হোল কিউব, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে এটার ভ্যালু কত 2√2, তো 2√2 তার হোল কিউব প্লাস x x এর হলো 3 আর এটার ভ্যালু 2, 2 এর কিউব 8 আর √2 তার হোল কিউব মানে আবার 2√2 প্লাস 3 দুগুণে 6√2, তাহলে 8 দুগুণে কত 16√2 প্লাস 6√2, কারণ আমার অ্যান্সার বেরাবে কত, আমার অ্যান্সার বেরিয়ে যাবে 22√2। এটাই থাকার কথা। 6 দাগ আমাদের কত দাগটা করছি রে বাবা, 5 ও 6 দাগ চলে, আমি 7 দাগ চলে গেছি রে বাবা, আমি 7 দাগ চলে গেছি। 10√2 ভুল করছি কোথাও, a প্লাস বি তার হোল কিউব না তো, কোথাও ভুল করিনি, এ মাইনাসই তো চেয়েছে না, ঠিকই আছে, a³ মাইনাস b³ a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস বি, আর মাইনাস একটা কত বেরিয়েছে, মাইনাস একটা বেরাবে √3 টা কাটবে 2√2, ঠিক আছে, 2 এর কিউব 8, ঠিক আছে 22√2 হবে, ওরা এখানে মাইনাস দিয়ে দিয়েছে, ওরা ভুল দিয়েছে। ব্যাস, সেটা আমি 7 দাগটাকে বাবা করেছি, তারপর 8 দাগটা করেছি, আমি 7 দাগটাকে কভার করেছি তারপর 8 দাগটা করেছি। ব্যাস, এরপরে 2 দাগ কি বলেছে, a প্লাস বি ভেরিজিয়াস √ab, তাহলে দেখাতে বলছে √a প্লাস √b। আচ্ছা ঠিক আছে, দেখো এটাকে দেখো, এটাকে আমরা একটা কাজ করতে পারি, a প্লাস বি সমান কে √ab, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক লিখবে, এটাকে একটু স্টাইল মেরে দিচ্ছি, √a তার হোল স্কোয়ার প্লাস √b তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু √a ইন্টু √b সমান k/2। দেখো না, জায়গাটা দিয়ে কেটে দিলাম, ক্রস গুণ করলাম, সেম হয়ে গেল। এবার যে জায়গাটা আসবে এটাকে একটু যোগভাগ করি, √a তার হোল স্কোয়ার প্লাস √b তার হোল স্কোয়ার প্লাস 2 √a √b, আবার √a তার হোল স্কোয়ার প্লাস √b তার হোল স্কোয়ার মাইনাস 2 √a √b, এই জায়গাটাও আমাদের চলে আসবে k+2 বাই আমাদের যেটা চলে আসবে k-2। দেখো এই জায়গাটা ভালো করে বুঝো, এই জায়গাটা ভালো করে বুঝো, আমি কি করলাম যোগভাগ করে দিলাম। এবার এটাকে উপর দিকে সূত্র কি হবে, √a প্লাস √b তার হোল স্কোয়ার বাই যেটা হবে √a মাইনাস √b তার হোল স্কোয়ার ইকুয়াল টু k+2 বাই k-2। দেখো এই দুটো মানে √a প্লাস √b তার হোল স্কোয়ার বাই √a মাইনাস √b তার হোল স্কোয়ার সমান যখন কনস্ট্যান্ট আছে তাহলে লিখতেই পারি, অতএব √a প্লাস √b ভেরিজিয়াস √a মাইনাস √b, মানে এটাকে স্কোয়ার টার্ম একবার লিখে দাও, তারপরে নর্মাল টার্মটা লিখবে, বা √a প্লাস √b তার হোল স্কোয়ার ভেরিজিয়াস রুট স্কোয়ার দিচ্ছি, আর একটা √a মাইনাস √b।
দেখো এই জায়গাটা ভালো করে দেখো, আমি কি করলাম, এটাকে ভেদের সিদ্ধরাচার্যও করা যায়, এটা ভেদের সিদ্ধরাচার্যও করা যায়, চাপ নাই কিছু, এটাতেই বেশি ইজি হবে। যদি এগুলাই সংখ্যা টংখ্যা লাগিয়ে দিত 2a 2b এরকম লাগিয়ে দিত তখন অসুবিধা হতো। যদি এখানে 2a লাগিয়ে দিত, এখানে 5b লাগিয়ে দিত, তখন ভেদের সিদ্ধরাচার্য করতাম, কোনো অসুবিধা হতো না। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের 2 এর দাগ। এরপরে যেটা করাবো সেটা 6 এর দাগটা করাচ্ছি, আমি 7 এর দাগটা চলে গেলাম, 6 এর দাগটা করানো হলো না, 6 এর দাগটা আমি করে দিচ্ছি। দেখো 6 এর দাগের আগে 6 এর দাগের একটা সমাধান আছে, 6 এর দাগের একটা সমাধান আছে, কি সমাধান আছে, x-1 x-2 সমান x স্কোয়ার মাইনাস 13 এরকম দিয়ে আছে। এটাকে যদি আমরা একবারে গুণ করে দিই, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 13 চলে আসবে। দেখো এই যে জায়গাটায় বাম দিক এবং ডান দিকের যে x স্কোয়ার ভ্যালু কেটে যাবে, তাহলে মাইনাস 3x সমান আমাদের চলে আসবে মাইনাস 13 আর 2 15 চলে আসবে, x সমান 3 5 15। এটা একটা রৈখিক সমীকরণ বাবা। এই অঙ্কটা কেন দিয়েছে আমি জানিনি, x এর মান শুধু 5 হবে, রৈখিক সমীকরণ পাতি একটা অঙ্ক দিয়ে দিচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। তারপরে যে ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকাল টু 0, এই যে সমীকরণ, এইরকম অঙ্ক জীবনে পরীক্ষা আসবে না, জীবনে পরীক্ষা আসবে না, 2 নাম্বারও আসবে না। এ তো ভুল করে 3 নাম্বারে দিয়ে দিচ্ছে, 2 নাম্বারও আসবে না, ঠিক আছে। যাই হোক, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকাল টু 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত কত, 1:3 ধরে নিই। মনে করি বীজ দুটি একটা ধরে নিচ্ছি 2k, একটা ধরেছি k, 2k, বীজ দুটি k, 2k, ব্যাস 1:2 আছে না, এটাকে আমরা ধরো k, 2k। আচ্ছা এবার তাহলে করি, তাহলে বীজদের যোগফল কত, অতএব k প্লাস 2k সমান আসবে আমাদের p, আর k ইন্টু 2k সমান আসবে আমাদের q। আচ্ছা এখান থেকে তাহলে কত আসবে, 3k সমান আসবে আমাদের p, এখানে যদি স্কোয়ার করে দিই 9k স্কোয়ার সমান আসবে p স্কোয়ার, তাহলে k স্কোয়ার সমান আমাদের চলে এলো p স্কোয়ার বাই 9। আচ্ছা এইখান থেকে দেখো না 2k স্কোয়ার সমান আসবে আমাদের q, তাহলে k স্কোয়ার সমান আসবে আমাদের q বাই 2। আচ্ছা এইটা কিন্তু 9, ভুল করে আবার q ভেবে লাও, এটা 9, তাহলে এখানে একটা k স্কোয়ারের ভ্যালু এবং এখানে একটা k স্কোয়ারের ভ্যালু, তার মানে আমি অতএব বলতেই পারি p স্কোয়ার বাই 9 সমান q বাই 2, তাহলে আলটিমেট যেটা চলে এলো, বা 2p স্কোয়ার সমান 9q, 2p স্কোয়ার সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 9q। আমরা কি করলাম, আমরা এই বীজগুলোকে ধরে নিলাম, 1:2 এর যেটা ছিল সেটা k, 2k ধরলাম, দিয়ে একবার যোগফল করলাম আর একবার গুণফল করলাম, তারপরে আমাদের যেটা ইকুয়াল করলাম, এখানেও কে স্কোয়ার বার করলাম, এখানেও কে স্কোয়ার বার করলাম, দিয়ে দুটাকে সমান করে দিলাম, ব্যাস 7 এর দাগের অঙ্ক কভার হয়ে গেল। এবার যেটা করাবো সেটা 8 এর দাগের অঙ্ক। 8 এর দাগের অঙ্ক দুটাই সোজা আছে, অসুবিধার কিছু নেই। দ্বিতীয়টা তো করাবো না, আর দ্বিতীয়টা তো তোমাদের সেই বইয়ের কোশ্চেন, যে প্রথম পদের উভয় পক্ষকে x, দ্বিতীয় পদের উভয় পক্ষকে y, তৃতীয় পদের উভয় পক্ষকে z দ্বারা গুণ করে পাই, তোমাদের যে বইয়ের কোশ্চেনটা আছে। 8 এর দাগের একের কোশ্চেন প্রথমবার পাচ্ছি সেটা না, ইজি কোশ্চেন কিন্তু ফার্স্ট টাইম পাচ্ছি, এরকম দেয়নি কোথাও যে চতুর্থ সমানুপাতি নির্ণয় করে। তাই চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে গেলে আমাদের কি হয়, দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম হয়। তাহলে একদম আমি প্রথমটা লিখে দিচ্ছি, চতুর্থ সমানুপাতি যে জায়গাটা আমার আসছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার দ্বিতীয়, তার সাথে আসছে তৃতীয় এক্স প্লাস ওয়াই বাই যেটা আসছে প্রথম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একটা কাজ করি আমরা হচ্ছে এই জায়গাটার থেকে একটু কমন নিই, আমরা যদি এই জায়গাটা থেকে এক্স ওয়াই আমরা কমন নিই, তার মানে এক্স মাইনাস ওয়াই আসবে, আর এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়াই আছে, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ফেলে দিচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্লাসে প্লাসে কাটা মাইনাসে মাইনাসে কাটা, সঠিক অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই চলে আসবে, সঠিক অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে এক্স ওয়াই চলে আসবে। ব্যাস 8 এর দাগের অঙ্ক কমপ্লিট করে দিলাম। 9 এর দাগ আর আমি করাচ্ছি না, 9 10 11 ছেড়ে দিলাম। এরপরে ডাইরেক্ট যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে 12 দাগ, যেটা করাবো সেটা হচ্ছে 12 দাগ করাবো। দেখো 2 এর কোশ্চেনটা না তোমরা অনেকবার করেছো, প্রথম পদের উভয় পক্ষকে এক্স, দ্বিতীয় পদের উভয় পক্ষকে ওয়াই, তৃতীয় পদের উভয় পক্ষকে জেড দ্বারা গুণ করে পাই, সেই কোশ্চেনটাই দিয়েছে 1 দিয়ে, সোজা ম্যাথ আছে, তোমরা একটু করে নেবে। আমরা যেটা করবো সেটা হচ্ছে 12 দাগের একটা করবো। কি আছে, সাইন পাই বাই 3 আছে, সাইন পাই বাই 3 আছে, তার সাথে আছে কস পাই বাই 6, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে রেখেছে এক্স স্কোয়ার প্লাস 10 পাই বাই 4, তার সাথে আছে কস স্কোয়ার পাই বাই 4, 10 পাই বাই 4 তার সাথে আছে কস স্কোয়ার পাই বাই 4, এক্স আবার দিয়েছে, মাইনাস কস স্কোয়ার পাই বাই 3 দিয়েছে, সমান 10 স্কোয়ার পাই বাই 4 দিয়েছে। ব্যাস এই পোর্শনটা দিয়েছে, ঠিক আছে। এবার দেখো, বাহ, সাইন পাই বাই 3 যে জায়গাগুলো দেখো, এইটা তোমরা তো ষষ্ঠিক মানগুলো মনে রেখেছো, বৃত্তীয় মানগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো সাইন 60 মানে √3/2,
আর cos 30 মানেও সে sin 60 √3/2, এই যে জায়গাটা থাকলো একটু চলে আসলে x স্কয়ার প্লাস tan π/4 এক cos π/4 এর মান 1/√2, কিন্তু তার যে ভ্যালুটা আছে তার আবার স্কয়ার আছে, এটা আছে x মাইনাস cos π/3, cos π/3 মানে আলটিমেট cos 60 মানে sin 30 মানে হাফ তার হোল স্কয়ার, এখানে এই জায়গাটা চলে এলো 1 তার হোল স্কয়ার। দেখা যাক তাহলে বা এই জায়গাটা চলে এলো 3/4 x স্কয়ার প্লাস এই জায়গাটা চলে আসবে 1/2 x মাইনাস 1/4 সমান আসবে 1। তো 4 লসাগু করছি, 4 লসাগু করলে কত আসবে 3x স্কয়ার প্লাস 2x আসবে, আর 4 লসাগু করলে এখানটায় কত আসবে -1, আর ওপাশে চলে আসবে 4 1 কে 4। তাকে একটু ভালো করে বুঝি, একটু স্টেপ জাম্প দিয়েছি, এই জায়গাটা চলে আসবে। তাহলে বা 3x স্কয়ার প্লাস 2x, এই 4 যদি এদিকে আছে -5 ইকুয়াল টু 0, 5 3 15, 5 3 15ই হবে 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x, 5 3 15 মাইনাস 5। তাহলে বা এখান থেকে x কমন নেবো, তাহলে 3x প্লাস 5 হবে, মাইনাস 1 কমন নেবো 3x মাইনাস 5। আমাদের যে জায়গাটা যাবে একটা চলে আসবে x মাইনাস 1 আর একটা চলে আসবে 3x প্লাস 5 ইকুয়াল টু 0 চলে আসবে। তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে x এর মান 1 হবে, আর একটা 3x প্লাস 5 ইকুয়াল টু যদি 0 হয় x সমান -5/3। এই যে দুটো ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুটো ভ্যালু, সেটা হয়ে যাবে অ্যান্সার। ভালো একটা কোশ্চেন দিয়েছে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়েছে, তোমরা বারবার যেগুলো করো সেটা হচ্ছে ষষ্ঠিক মানে মুখস্থ করো। তোমরা কি করবে, এখন থেকে বৃত্তীয় মানগুলো একটু খেয়াল রাখবে, এবং মনে রাখার তো দরকার নেই, পায়ের জায়গায় 180 বস করে একটু নিজেদের মতো করে ভাগ করে দেবে, তাহলে তো তোমাদের ষষ্ঠিক মানে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে হয়ে গেল, এটার অ্যান্সার হয়ে গেল আমাদের 1 এবং -5/3। চলো এবার মুছে দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে 2 এর দাগের কোশ্চেন। এতক্ষণ অঙ্কগুলো করে যেটা ইম্পর্টেন্ট তখন পেলাম এই 2 এর দাগের ম্যাথ। 2 এর দাগের ম্যাথটা ভালো ম্যাথ এবং ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখবে 2 এর দাগটা আমরা চলে যাই। x সমান 1 প্লাস সাইন থিটা, x সমান 1 প্লাস সাইন থিটা বাই আমাদের যে ভ্যালু আছে cos থিটা। আচ্ছা 1/cos থিটা, 1/cos থিটা মানে তো বাবা sec থিটা, আর sin থিটা বাই cos থিটা মানে আমি এটাকে একটু সাজিয়ে নিলাম tan থিটা। x এর মান এটা হয়ে গেল। এবার কার দিয়ে আছে, কার মান চেয়েছে x স্কয়ার মাইনাস 2x tan থিটা মাইনাস 1 সমান 0 দেখাতে বলছে। ঠিক আছে, x এর ভ্যালুটা আমরা বস করে দিই। x এর ভ্যালুটা হচ্ছে sec থিটা প্লাস tan থিটা তার হোল স্কয়ার মাইনাস x এর জায়গায় sec থিটা প্লাস tan থিটা, বাইরে একটা tan থিটা থাকবে, এবং যেটা প্রথম কাজ মাইনাস এই একের জায়গাতেও ফেলতে হবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। একের জায়গাতেও ফেললাম আমরা, যেটা আমরা জানি দ্বিতীয় মেন সূত্র। এবার এটাকে সূত্র ফেলে দিই, sec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা প্লাস 2 sec থিটা tan থিটা মাইনাস এইখান থেকে এটা গুণ করলে কি আসবে sec থিটা tan থিটা, এখান থেকে এটা করলে কি আসবে প্লাস tan স্কয়ার থিটা, আর এইখান থেকে কি আসবে মাইনাস sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, মাইনাস sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, এই জায়গাটা আসবে। আচ্ছা ঠিক আছে, এবার একটা জায়গা দেখো sec থিটা tan থিটা, এখানে 2 sec থিটা tan থিটা, এখানে একটা sec থিটা tan থিটা, আচ্ছা কোথাও ভুল হচ্ছে। x স্কয়ার মানে sec থিটা প্লাস tan থিটা তার হোল স্কয়ার মাইনাস x এর ভ্যালু হচ্ছে, আচ্ছা এখানে একটা 2x ছিল তো রে বাবা, এখানে একটা বইয়ে 2x ছিল, আমি দিতে পারি ভুলে গেছি, এখানে একটা 2 ছিল, তার মানে এখানে একটা 2 থাকলে 2 sec থিটা tan থিটা হবে, এটা একটা 2 sec থিটা tan থিটা হবে, আর একটা 2 tan স্কয়ার থিটা। এবার দেখো sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা 2 sec থিটা tan থিটা 2 sec থিটা tan থিটা, এই দেখো এখানে একটা tan স্কয়ার থিটা, এখানে একটা tan স্কয়ার থিটা, চলো এখানে একটা মাইনাস হয়ে যাচ্ছে, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস, তাহলে এই tan স্কয়ারের সাথে কেটে গেল, তাহলে আলটিমেট 0। ভালো করে দেখো আমি কি করলাম, দেখো এই x সমান 1/cos থিটা মানে sec থিটা প্লাস sin থিটা বাই cos থিটা মানে tan থিটা আকারে করে দিলাম, তারপর আমরা যে ইকুয়েশনে বলি যার মান 0 বসিয়ে দিলাম, এই জায়গায় sec থিটা প্লাস tan থিটা, x এর জায়গায় sec থিটা প্লাস, কিন্তু একটা জায়গায় যেটা চেঞ্জ করলাম, একের জায়গায় যেটা লিখলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার, তারপরে তোমরা একটু গুণ করে নেবে, দেখবে 0 বেরিয়ে যাবে। তারপরের অঙ্কটা 3 এর অঙ্কটা করাচ্ছি, দেখো 2 এর অঙ্কটা কভার হয়ে গেল। এবার যেটা হবে সেটা হচ্ছে 3 এর অঙ্ক। 3 এর অঙ্ক কি বলেছে, a প্লাস বি সমান 90 ডিগ্রি বলেছে, a প্লাস বি সমান 90। দেখো ডান দিকে যেটা আছে সবগুলো বি আছে, আমি একটা কাজ করি, তাহলে এটাকে বি করে দিই, তাহলে এটা সমান আসবে আমাদের 90, a সমান আমাদের যেটা আসবে 90 মাইনাস বি। এবার আমরা বাম পক্ষের কথা ভাবি, tan a প্লাস tan b, tan a প্লাস tan b। আচ্ছা ডান পক্ষটাকে কি ক্যালকুলেশন করব, একটু দেখে নিই ডান পক্ষটাও একটু ক্যালকুলেশন রেখে দিই, তা যদি দরকার হয় আমরা করব cos স্কয়ার b বাই
রুট ওভার কোস স্কোয়ার বি, কোস স্কোয়ার বি মাইনাস। দেখো আমরা যেটা জানি এখানের যে 3 নম্বর মেন সূত্রটা আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে কট স্কোয়ার থিটা সমান কত, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এই জায়গাটাকে আমরা একটা কাজ করে দিই, কোসেক স্কোয়ার বি বাই কট স্কোয়ার বি করে দিই, কোসেক স্কোয়ার বি বাই কট স্কোয়ার বি করে দিই। তাহলে একটু দেখি পাশটায় কি আসছে, ট্যান এ মানে কত কট বি, আর ট্যান বি মানে আমাদের কিন্তু ট্যান বি, এই জায়গাটা আসবে। আচ্ছা একটা কাজ করা যেতে পারে, যেহেতু নিচে কট স্কোয়ার বি আছে তাই ট্যান বিটাকে কট, আচ্ছা একটা কাজ করি এই কোসেকটাকে চেঞ্জ করে দিই 1/sin স্কোয়ার বি ইন্টু, আচ্ছা কট স্কোয়ার বি মানে ট্যান স্কোয়ার বি মানে কি আসবে sin স্কোয়ার বি বাই কস স্কোয়ার। তাহলে 1/cos স্কোয়ার বি মানে কত 6 স্কোয়ার বি। ঠিক আছে এই জায়গাটা 1/cos স্কোয়ার বি মানে 6 স্কোয়ার বি। ঠিক আছে একটা কাজ করে ট্যান বিটাকে করে দিচ্ছি, কট বিটাকে করে দিচ্ছি cos বি বাই sin প্লাস sin বি বাই cos। ভুল আসছে তো রে বাবু, cos স্কোয়ার বিটা -1 মানে cot স্কোয়ার বিটা, cot স্কোয়ার কোসেক কে লিখেছি এটা, আর cot tan হয়ে উঠবে মানে sin স্কোয়ার বি বাই cos স্কোয়ার বি। ও এটা তো স্কোয়ার হবে না রে বাবু, এটা স্কোয়ার হবে না, এটা স্কোয়ার হবে না, ওইটা তো যখন রুট ওভার আছে তার মানে কোসেক বি হবে, আর কোসেক বি মানে 1/sin স্কোয়ার বি ইন্টু cot বি মানে tan মানে sin বি বাই cos বি। তাহলে একটা পোর্শন কেটে যাবে, সাইন এর একটা পোর্শন কেটে যাবে, তাহলে 1 কি পড়ে থাকবে sin বি আর cos বি পড়ে থাকবে, তো এটাও এখানেই পড়ে থাকবে, sin বি cos বি থাকবে, sin বি cos বি, আর উপর দিকটা চলে আসবে cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি, cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার, মানে আলটিমেট 1 যেটা আসবে সেটা হচ্ছে sin বি cos বি, 1 যেটা আসবে সেটা হচ্ছে sin বি cos বি, এই ভ্যালুটা আসবে যেটা এই ভ্যালুটার সাথে আমাদের সমান। ব্যাস 13 দাগের যে কোশ্চেন গুলো আছে দেখো, 13 দাগের যে কোশ্চেন গুলো আছে দেখো, এটা 3 দাগটা করে দিলাম। 13 দাগের একের কোশ্চেনটা তোমরা করেছো, 180 মিটার 60 মিটার দিয়ে যে অঙ্কটা ছিল তোমাদের স্তম্ভের, সেই অঙ্কটা একদম দিয়ে দিয়েছে, ওইটা আমি আর করাচ্ছি না। 2 এর দাগের ছবিটা তো তোমরা বুঝতে পারছো, আমি একটু বুঝিয়ে দিতে পারি 13 দাগের একের ছবিটা, একটা 45 মিটার একটা 15 মিটার, আর দ্বিতীয় স্তম্ভের পাদদেশ থেকে প্রথমের উন্নতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, একটা 45 আর একটা হচ্ছে 15, এই তো এটা হচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা থিটা ধরলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আর এইটা 45 এটা 15, ব্যাস এটা করবে। আর সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে সমতল একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় 30 ডিগ্রি হলে তার ছায়ার দৈর্ঘ্য, আচ্ছা এই ছবিটা এরকম, এইটা হচ্ছে আমাদের 60 মিটার বেশি হয়ে যায়, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, ব্যাস উচ্চতা চেয়েছে, এটা ছবিটা এটা হবে, আমি এঁকে দিলাম ছবিটা এটা হবে। কিভাবে করবে আমি আবার বলে দিচ্ছি, এটা এক্স ধরে নিতে পারো, এটা এক্স ধরে এটা বার করে নেবে, দিয়ে এটা যোগ করবে, দিয়ে পুরো ত্রিভুজটার উপরে করবে। এরকম অঙ্ক প্রচুর করেছো প্রচুর, 13 দাগের অঙ্কগুলো আমি আর করালাম না। এবার 14 দাগ দেখো, 14 দাগের একেরটা দেখো কি বলেছে, দেখো 14 দাগের একেরটা কি বলেছে দেখো, দেখো 14 দাগের একেরটা, দুই মুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দেওয়া আছে, অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে। একটা কাজ করো না, বহিঃব্যাসার্ধ ধরে নাও, যে মনে করি ফাঁপা চোঙের, মনে করি ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ যেটা হচ্ছে 8 মিটার। আচ্ছা মিটারটা রেখার থেকে ডেসিমিটার করে দাও, সবাই তো ডেসিমিটারে আছে, আর ডেসিমিটার, ঠিক আছে। আচ্ছা আর একটা দিয়ে আছে অন্তঃব্যাসার্ধ দিয়ে আছে, অন্তঃব্যাসার্ধ কত দিয়ে আছে, অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6, তার মানে 2.3 ডেসিমিটার, আর উচ্চতা দিয়ে আছে কত, উচ্চতা আছে 2.8 মিটার, মিটারকে ডেসিমিটার করতে গেলে 28 ডেসিমিটার। আচ্ছা একবার এই জায়গাটা থেকে তোমরা একটা কাজ করো, এখান থেকে কি বলেছে, এত ঘন সেমি লোহা লাগে, তার আয়তন কত, এটা আয়তন নরমালি সূত্র হচ্ছে পাই আর স্কয়ার ইঞ্চ, কিন্তু এটা হবে পাই আর স্কয়ার মাইনাস 2.3 তার হোল স্কয়ার ইন্টু এইচ, এটা। তাহলে একটা কাজ করো, পায়ের মান 22 এর সাথে বসিয়ে দাও, আর এই জায়গাটাকে করে দাও আর স্কয়ার মাইনাস 2.3 তার হোল স্কয়ারের সূত্র মানে কত হবে, 3 স্কয়ার 9, 3 2 6, 6 2 12, 2 হাতে থাকে 1, 2 স্কয়ার 4 একে 5, এটা আসবে ইন্টু 28, 7 4 এ 28 কেটে দাও, তাহলে 4 22 এ কত হলো 88 ইন্টু আর স্কয়ার মাইনাস 5.29 ঘন ডেসিমিটার।
এবার এই জায়গাটা তোমরা নিজে করবে, শর্তে এই 88 ইন্টু আর স্কোয়ার মাইনাস 5.29, এটা সমান আমাদের দেওয়া আছে কত 84.48। এখান থেকে তোমরা আর এর ভ্যালুটা বার করবে। আর এর ভ্যালুটা সচরাচর দেখবে 2.5 বেরোবে। আর এর ভ্যালু হচ্ছে তোমাদের 2.5 বেরোবে, ব্যাসের দৈর্ঘ্য দেখবে হয়ে গেছে 5 হয়ে গেছে। ঠিক আছে, আড়াই আড়াই 5, 2.5 থেকে করে নেবে। হ্যাঁ, এবার দেখো এটা একের দাগটা করে দিলাম, এরপরে যেটা করবে সেটা হচ্ছে দুইয়ের দাগটা দেখো, দুইয়ের দাগটা দেখো। দুইয়ের দাগের ম্যাথটা কি বলেছে, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট গোলককে পিটিয়ে, আচ্ছা 4.2 ব্যাসের একটা গোলককে পিটাবো। ঠিক আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ কত বাবুরে, গোলকটির ব্যাসার্ধ কত 2.1 সেমি। ঠিক আছে, ভালো হয়েছে, গোলকটার ব্যাসার্ধ হয়েছে। গোলকের আয়তন বার করে, আয়তন কত হয়ে যাবে 4/3 পাই 2.1 সেমি। এটা হচ্ছে গোলকটার বেরিয়ে যাবে। আচ্ছা, পিটিয়ে কি করেছি, একটা লম্ববৃত্তাকার দণ্ড করেছি, তাহলে কি হলো, মনে করি দণ্ডটির উচ্চতা করে ধরলি আগে, মনে করি দণ্ডটির উচ্চতা 8 সেমি, আর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে কত আছে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের মানে নিশ্চয়ই 1.4 সেমি। আচ্ছা, আয়তন তাহলে কত, আয়তন এর সাপেক্ষে চলে যাবে পাই আর এর মানে 1.4 তার হোল স্কয়ার ইন্টু 8 যেটা চলে আসবে সেমি কিউব। শর্তে এটাও আবার তোমরা নিজেরা করবে, পাই 1.4 তার হোল স্কয়ার ইন্টু 8 সমান 4/3 পাই 2.1 তার হোল কিউব। এটার ক্যালকুলেশনটা পাই পাই এরকম কেটে দিবে, তাহলে 8 সমান তোমরা একটু বার করেই নেবে, 4 করেই দিলাম, 4 গুণিত 2.1 গুণিত 2.1 গুণিত 2.1 বাই 1.4 গুণিত 1.4 গুণিত 3। এটার অ্যান্সারটা তোমরা বার করে নেবে, ক্যালকুলেশন করে বার করে নেবে। ব্যাস, হয়ে গেল, কাজ শেষ। এবার যেটা করাবো সেটা 3-এর দাগের অঙ্কটা, এবার যেটা করাবো সেটা 3-এর দাগের অঙ্ক। দেখো এইরকম গলিয়ে পিটিয়ে পিড়িয়ে যা পারে করবে না কেন, তখন হচ্ছে তোমাদের কি হবে, আয়তন গুলো সমান করে দেবে। আয়তন গুলো কি করবে, আয়তন গুলো সমান করে দেবে, তাহলেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এবার যেটা করবো সেটা হচ্ছে 3-এর দাগ। আচ্ছা, নিরেট আয়ত ঘনাকার টুকরোকে গলিয়ে আমি কি করব, নিরেট গোলক ঢালাই করতে প্রতিটি গোলকে কত ঘন সেমি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, দেখো যেটা আয়ত ঘনকটা আছে সেই আয়ত ঘনকটাকে আমরা কি করব, গলিয়ে 2.1 সেমি ব্যাসের কতগুলি নিরেট গোলক ঢালাই করা যাবে, তার মানে আলটিমেট ভাগ করতে হবে। আগে আয়ত ঘনকের আয়তনটা আছে ডেসিমিটার, ডেসিমিটার সব ডেসিমিটার আছে, কোনো অসুবিধা নেই। তাহলে একটা করো, আয়ত ঘনকের আয়তনটা তোমরা করো, আমি বলে দিচ্ছি। আয়ত ঘনের আয়তনটা তোমরা নিজেরা করবে। আয়তন কত বেরাবে, 66 গণিত 4.2 গণিত 1.4, এটা বেরাবে কত ঘন ডেসিমি, এটা বেরাবে। আর প্রতিটি গোলকের যেটা বেরাবে, প্রতিটি গোলকের আয়তন, প্রতিটি গোলকের আয়তন কত আসবে 4/3 পাই, আর এর মান কত দিয়ে আছে 2.1 সেমি ব্যাসের বলেছে, তার মানে 2.1/2 তার হোল কিউব, এটা বেরাবে 2.1 ডেসিমিটার ব্যাসের। আচ্ছা, এটা বেরাবে, তাহলে এটা হচ্ছে আয়ত ঘনকের আয়তন, এটা হচ্ছে প্রতিটা গোলকের আয়তন। অতএব গোলকের সংখ্যা তাহলে কত হবে 66 গণিত 4.2 গণিত 1.4 দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, 4/3 আছে গণিত এখানে 22/7, 7টা উঠে যাবে। আচ্ছা, এটা কি হবে 2.1 3 বার হবে, আর 2 এর কিউব যে 8, 8টা এখানে হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে, দেখো এই দশমিকটা উঠে গেল, এই দশমিকটা উঠে গেল, এইটা উঠে গেল, এইটা উঠে গেল, এইটা উঠার জন্য একটা আমি আপাতত 10 রাখবো। আচ্ছা ঠিক আছে, 3 7 21, 21 কাটা, 21 2 42 কাটা, ঠিক আছে। আচ্ছা, আর আর কাটবে 21 দিয়ে, আচ্ছা ঠিক আছে, 22 দিয়ে 3 22 সঙ্গে 66 কাটা, 3 7 21 কাটা, 7 2 14 কাটা, 2 2 4, এখানে 4 এর সাথে কাটা, তার মানে আলটিমেট কটা বেরোবে 8 10 আমি তো দেখতে পাচ্ছি 80টা তৈরি হবে, 8 10 80টা তৈরি, 8টা বেরোচ্ছে, কোথায় রে ভুল হচ্ছে, ও এটা মনে ভুল দিয়েছে, এটা ভুল দিয়েছে, বইয়েরটাই দিয়েছে কিন্তু এইটা হতো 6.6, এটা ভুল দিয়েছে রে বাবা, এটা বইয়ে আছে 8টাই বেরাবে, এইখানে একটা 6.6 হতো, এইটা বইয়ে কিন্তু এটা 6.6 আছে, এইখানে 66 করেছে, ভুল দিয়েছে, তখন এই 10টা হবে না, তখন হবে আমাদের 8।
ভালো করে বুঝে নে, কিন্তু এটা ভুল দিয়ে আছে, কিন্তু এটা কিন্তু কোশ্চেনটা ভুল দিয়ে আছে, এটা 66 হবে না, 6.6 হবে। ঠিক আছে, তাহলে আমাদের 8টা বেরাবে। আর প্রতিটার আয়তন কত হবে তোমরা এইখানটা বার করে নিতে পারো, এটা তোমাদের প্রতিটা গোলকের আয়তন, প্রতিটাই কতটা তোমার জিনিস থাকবে এটার আয়তন বার করতে পারো, বা এটার সাথে 8 ভাগ করতে পারো, একই বেরাবে। এটার আয়তনটা বার করতে পারো, কিংবা এই যে আয়তঘনকটার আয়তন তাকে 8 দ্বারা ভাগ করতে পারো, তাহলে প্রতিটা গোলকের আয়তন পেয়ে যাবে। এই হয়ে গেল আমাদের 400, যে আমাদের 2 পাতাটা ওই 403 পাতাটা যেটা করাচ্ছিলাম সেটা কমপ্লিট করলাম। যে যে জায়গাগুলো একটু বাড়িতে করতে বলছি একটু করে নিও, কারণ ওই টাইপগুলো হয় বইয়ে আছে, না হলে তোমরা আগের পেজে অনেকবার করেছো। নতুন নতুন ম্যাথগুলো আমি তবুও একটু করে দিলাম, যে যে জায়গাগুলো নতুন পেয়েছিলাম কিছু কিছু ম্যাথ মোটামুটি ভালো আছে। ওই আয়তঘনকের জায়গাটা একটু বুঝবে, যে ওই যে আমি বললাম না যে সন্নিহিত তলের যে ক্ষেত্রফলের থেকে আয়তনটা আমি বার করলাম, এটা একটু মনে রাখবে। পুরো পেজটাকে একটু নিজের মতো করে একটু সলিউশন করলাম, তোমরা একটু ধৈর্য নিয়ে একটু দেখে নিও, একটু স্পিড যে জায়গাগুলো বলা আছে যেগুলো বাড়িতে করতে বলা আছে তোমরা নিজেরা একটু করবে। চলো, সকলকে অসংখ্য ধন্যবাদ, চলো টাটা।